নমস্কার শ্রোতা বন্ধুরা, ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমার আজকের নিবেদন নিখাত সোনা, লিখেছেন সুবিখ্যাত লেখিকা প্রতিভা বসু। যে ভদ্রমহিলা আমাকে তার বাড়িতে বৈকালিক চায়ে যেতে বিশেষভাবে অনুরোধ জানিয়ে মেয়ের হাতে একটি চিঠি পাঠিয়েছেন, তাকে আমি চিনি না, কিন্তু দেখেছি। সাধারণত গ্রীষ্মকালে এবং শরৎকালে এই দুই ঋতুতেই দার্জিলিংয়ে এসে কয়েকদিন সম্পূর্ণ বিশ্রামে কাটিয়ে ফিরে যাওয়া আমার বরাবরের অভ্যাস। অর্থাৎ যে কবছর যাবৎ দেশে এসেছি এর মধ্যে তার ব্যতিক্রম ঘটেনি। এখানে আমার পিতামহর বাড়ি আছে, তিনি এখানকারই বাসিন্দা ছিলেন। তিনিও ডাক্তার ছিলেন আমার মতো, অথবা আমি তার পদাঙ্ক অনুসরণ করে ডাক্তার হয়েছি। পসার ছিল একচেটিয়া, প্রভূত অর্থ উপার্জন করে গেছেন। বাড়িটি প্রায় প্রাসাদ। এখন তিনি আর ইহজগতে নেই, তার স্ত্রী পুত্রও নেই। আছে শুধু এই বাড়িটা, আর তার উত্তরাধিকারী আমি। আমার বাবা তার একমাত্র সন্তান, তাকে বিলেত পাঠিয়েছিলেন ব্যারিস্টারি পাশ করতে। তিনি আর ফিরলেন না। পাশ টাশ করে সেখানেই প্র্যাকটিস জমালেন, সেখানেই বিবাহ করলেন, সেখানেই সেটেল করলেন। তবে আমার মা বিদেশিনী ছিলেন না, বাঙালি, যদিও নামেই। কেননা আমার মায়ের বাবা সেই দেশেরই স্থায়ী বাসিন্দা ছিলেন এবং তারা সকলেই খুব সাহেবাভাপন্ন। মা মারা যান আমার 15 বছর বয়সে, আর বাবা গেলেন যখন আমি 26 ছাড়িয়ে 27-এ পা দিয়েছি। বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন তিনি। আমার দাদু ঠাকুমাকে বঞ্চিত করে বিদেশেই থেকে যাবার দরুন শেষের দিকে বাবার মনে ভারী একটা কষ্টবোধ কাজ করছিল। মায়ের মৃত্যুর পর একবার ফিরে যাবার চেষ্টাও করেছিলেন, হয়নি। ওই বয়সে নতুন করে গিয়ে হঠাৎ অতিথির মতো আবার কোথায় বসবেন, কি করবেন, এই ভেবে ভেবেই যাওয়া স্থগিত হয়ে গেল। তা ব্যতীত কন্যা বিয়োগে শোকার্ত শ্বশুর শাশুড়ির তিনিই ছিলেন অবলম্বন। আমার দুজন মামা ছিলেন বটে, তবে তারা কেউ কাছে ছিলেন না। একজন একটি ডাচ মেয়েকে বিয়ে করে জার্মানিতে বাস করতেন, আর একজন একটি ফরাসি মেয়ের পানি গ্রহণ করে সেখানেই চলে যান। বলা যায় নিজেদের নিয়েই তারা ব্যতিব্যস্ত। সেখানে পিতামাতার স্থান ছিল না। বাবা অল্প বয়সে এদেরই মতো যৌবনের জোয়ারে আপন পিতামাতাকে ভুলে নববিবাহিত স্ত্রী পুত্র এবং পসার নিয়ে যে রকম মেতে থাকতে পেরেছিলেন, বেশি বয়সে বৃদ্ধ শ্বশুর শাশুড়ির দিকে তাকিয়ে তা পারলেন না। তাছাড়া আমার দাদু ঠাকুমাকে নিয়ে 2-4 বছর বাদে বাদেই এসে আমাদের সঙ্গে কয়েক মাস করে থেকে যেতেন। বাবাও 2-1 বার যেতেন। দাদুর ইচ্ছেতেই বাবা আমাকে ডাক্তারি পড়িয়েছিলেন। বাবা মারা যাবার পরে সেই শোক সহ্য করতে না পেরে প্রথমে মারা গেলেন আমার ঠাকুমা। তারপর বছর 2-3-এর মধ্যে দাদামশাই আর দাদুও গেলেন। দুঃখ ভোগ করতে বেঁচে রইলেন দিদিমা। আমার প্রবাসী জীবনে কোনো আগ্রহ ছিল না। বাড়ি বিক্রি করে একদিন আমি চলে এলাম আমার স্বদেশ ভূমিতে। এত কালের বাসস্থান ছেড়ে দিদিমা আসতে চাননি, কিন্তু আমাকে ছেড়ে আসতে পারবেন না বলে এলেন। বিদেশি প্রথায় জীবন যাপন করে এটা বুঝেছেন সেখানে কেউ কারো নয়। মাঝখান থেকেই আমার মতো একজন অনুগত নাতিকে ছেড়ে দেওয়া মোটেও বুদ্ধিমতির কাজ হবে না। আমি ওখানেই জন্মেছি, ওখানেই বড় হয়েছি, ওখানেই লেখাপড়া শিখেছি।
পাশ করেছি, কাজ শুরু করেছি, তবু কি আশ্চর্য, আমার মন সর্বদাই আমার মাতৃভূমির প্রতি ধাবিত ছিল। মা বাবা চলে যাওয়া মাত্রই মনস্থির করতে একদিনও সময় লাগেনি আমার। অবশ্য তখনও অবিবাহিত ছিলাম, নইলে কি হতো বলা যায় না। বিবাহ বিষয়েও আমার মনে কতগুলো অদ্ভুত কল্পনা ছিল। সেই কল্পনার সঙ্গে এদেশের কোনো মেয়ের এক বিন্দু মিল ছিল না, এমনকি আমার বাঙালি মা দিদিমার সঙ্গেও না। আমার মনে বাঙালি মেয়ের যে চেহারা অঙ্কিত ছিল তা অন্যরকম। এই ছবি আমাকে কে দেখিয়েছিল কে জানে। মনে হয় অবোধ বয়সে আমার বাবাই আমার এ বিষয়ের গুরু। আমার বাবাই বাঙালি মেয়ের চালন বলন চেহারা কিন্তু সব বিষয়েই এক দেব দুর্লভ বর্ণনা পেশ করতেন তার বিদেশি বন্ধুদের কাছে। আমি গা ঘেঁষে বসে শুনতাম, সেটাই মগজে বীজ হয়ে রোপিত হতো। মা আমাকে ছাড়া ছাড়া ভাবে মানুষ করতেন, দরকার মতো প্লেনের মধ্যে আটকে রেখে বেরিয়ে যেতেন। ঘুমের সময় হলে পোশাক পরিয়ে নির্দিষ্ট শয্যায় শুয়ে থাকতে বাধ্য করতেন। খাওয়া নিয়ে গোলমাল করলে সাধ্য সাধনা না করে প্লেট শুদ্ধ খাবার তুলে দিতেন ফ্রিজে। হাজার আবদার করলেও নিজের সঙ্গে বেড়াতে নিয়ে যেতেন না। বন্ধু বান্ধব এলে ঢুকতে দিতেন না সেই ঘরে। কিন্তু বাবা অন্যরকম। বাবা আমাকে নিয়ে শুতেন, বেড়াতেন, খেতেন, গা ঘেঁষে বসে থাকতে দিতেন। আমার মন তাই সব সময় বাবা বাবা করত। আমাকে মা ড্যাডি ডাকতে শিখিয়েছিলেন। বাবা বলতেন, ধ্যাৎ, ড্যাডি আবার কি, ওসব আমার ভালো লাগে না, আমাকে বাবা ডাকবি। বাবা আমাকে তুই বলতেন, মা বলতেন তুমি। অবশ্য এই তুই আর তুমির তফাৎ বেশিরভাগ সময়েই ইংরেজি ভাষার অন্তরালে চাপা পড়ে থাকত। শুধু বাংলা বললেই এই তারতম্য। বাবা সব সময়ই বাংলা বলতেন, মা সব সময়ই ইংরেজি। বাবা বাংলা আর দিদিমা বাংলা, এই দুজনের বাংলা শুনে শুনেই আমার যতটুকু বিদ্যা। বস্তুত ইংরেজি আমার মাতৃভাষার স্থান দখল করেছে। আমার উচ্চারণও সেই ভাষাতেই দক্ষ, মাতৃভাষায় নয়। তবু আমি বাঙালি এই শব্দটাই বুকের মধ্যে পুষে রাখতাম। ওই কারণেই ন্যান্সিকে বিয়ে করিনি। শুধু ন্যান্সি কেন, ফ্যানি, হিলডা, এরা অনেকেই আমার গলার মালা দিতে চেয়ে ব্যর্থ হয়েছে। সবাই বলে আমি সুপুরুষ এবং অ্যাট্রাক্টিভ হবে। নিজে ঠিক বুঝি না, যা বুঝি তা হচ্ছে আমার ছাত্র জীবন। সেই সব সিঁড়ি আমি হাঁপাতে হাঁপাতে ডিঙোইনি, বড় বড় পা ফেলে অনায়াসে উঠে গেছি। প্রতিটি পরীক্ষার নম্বর এতটাই উঁচুতে উঠে থাকতো যে সাদা চামড়ার ছেলেদের চোখ টাটাতো। মেয়েদের প্রতিযোগিতার লাইন লম্বা হতো। মাস্টার মশাইরা যুগপৎ স্নেহ ও সম্মান বিতরণে অকুণ্ঠ হতেন। আর আমার বাবা, আমার সাদা সেধে বাঙালি বাবা, তার ফুর্তির ঢেউ আমাকে অকূলে ভাসিয়ে নিয়ে যেত। স্বদেশে এসেছিলাম 30 বছর বয়সে। দার্জিলিংয়ের মেলের কাছাকাছি দাদুর বিশাল বাড়ি বেগম ভিলার অধিপতি হয়ে সেখানেই ডাক্তার হয়ে বসবো অথবা কলকাতায় চেম্বার খুলব ঠিক করতে পারছিলাম না। আমাদের ছোট পরিবার, তাদের ছোট আয়ু নিয়ে দিদিমা ব্যতীত সকলেই চলে যাওয়ায় বান্ধব বর্জিত আমি গুরুজন পরিবৃত হয়ে যে কোনো বুদ্ধি পরামর্শ করব তারও উপায় ছিল না। আমি এখানে নতুন বাসিন্দা। আমার 30 বছরের দেহ মনে এখানকার কোনো ঋতুই ছায়া ফেলেনি। শিকড়বিহীন গাছের মতো ঘুরেছি এদিক ওদিক।
প্রথমে কলকাতায় এসে হোটেলে উঠেছিলাম, কিছুদিন বাদে স্টেটসম্যানে এক বিজ্ঞাপন দেখে দুম করে বালিগঞ্জ সার্কুলার রোডে বাড়ি কিনে ফেললাম একটা। পুরনো আমলের বেশ হাত পা ছড়ানো বড় বাড়ি। দিদিমা বললেন, দুজন তো মানুষ, কি হবে এত বড় বাড়ি দিয়ে? বরং সামনে বাগানের দিকের ঘরগুলোতেই তোমার চেম্বার করে ফেলো না। বুদ্ধিটা মনে ধরল, সাজিয়ে গুছিয়ে বসে গেলাম সেখানে। দার্জিলিং আমার দ্বিতীয় বাসস্থান হলো। দুটি বাসস্থানকেই সযত্নে রক্ষা করি। আমার সার্কুলার রোডের বাড়িটিও লোকে বলে দেখার মতো। এখন দার্জিলিংয়ের পড়ে থাকা বেগম ভিলা বাড়িটিও বলে দেখার মতো। বেগম আমার ঠাকুমার নাম ছিল, বেগমের মতোই দেখতে ছিলেন তিনি। দুই বাড়িতেই মালি রেখে এমন সুন্দর বাগান করেছি, সবজির ক্ষেত করেছি যে পথিকও দুদণ্ড দাঁড়িয়ে দেখে চোখ জুড়িয়ে চলে যায়। প্রজাপতির ভিড় লেগে যায় মধু খেতে। পসার জমাতে দেরি হয়নি, 2 বছরেই লাল। তারপর থেকে সময় কোথায় অন্যদিকে তাকাবার? উন্মাদের মতো পড়াশুনো করি, উন্মাদের মতো প্র্যাকটিস করি, উন্মাদের মতো উপার্জন করি, উন্মাদের মতো ডুবে থাকি বাড়ি ও বাগানের সেবায় আর শোভায়। বন্ধুও হয়েছে কয়েকজন, সত্যিকারের বন্ধু, যারা আমাকে ভালোবাসে এবং আমিও যাদের ভালোবাসি। আত্মীয়ও বেরিয়েছে 2-4 ঘর, তারা আমাকে যত্ন করে, খাতির করে, নেমন্তন্ন করে। এই আত্মীয়তাও আমার খুব ভালো লাগে। আমিও তাদের ডাকি, আদর করি, সময় সুযোগ মতো উপটৌকন দিই। আমার নাম অনিমেষ চট্টোপাধ্যায়। বিলেতে অ্যানি চ্যাটার্জি ছিলাম। এখানে এসে এই অনিমেষ চট্টোপাধ্যায় নামেই ডাক্তার হয়েছি। রোগীরা, রোগীর অভিভাবকেরা নিশ্চয়ই বাঙালি কাণ্ড কারখানার জন্য আমাকে ক্ষমা করত না, কিন্তু আমি যে গড়গড়িয়ে বাংলা বলতে পারি না, উচ্চারণে একটু মার্কা, তাতেই অনেকটা পাপ ধুয়ে গেছে। তার উপরে চেহারা নাকি সাহেব সাহেব, তার উপরে কয়েকদিনের মধ্যেই জেনে ফেলেছে জন্মকর্ম বিলেতে, ব্যাস আর যায় কোথায়? ডক্টর এ চ্যাটার্জি না হলেও তারা ঘাবড়ায় না, অনিমেষ চাটুর্যকেই ডাকে। আমার ভীষণ বাঙালি হতে ইচ্ছে করে, আমার ধুতি পরতে ইচ্ছে করে, হাতে মেখে ভাত খেতে ইচ্ছে করে, দাওয়ায় বসে গল্প করতে ইচ্ছে করে, কিন্তু সেই ইচ্ছে কোনো রকমেই পূরণ হয় না। আমি ধুতি পরতে পারি না, অনেক কিনে এনেছি, থরে থরে সাজানো আছে আলমারিতে। শয়নকক্ষে দাঁড়িয়ে আয়নায় দেখে দেখে প্রায়ই চেষ্টা করি, হয় না ঠিক মতো। কোমরে বেল্ট বেঁধেও ভয় হয় খুলে পড়ে যাবে। অজ্ঞান বয়স থেকে কাটা চামচেতে খেতে, হাত দিয়ে খেতেও ভীষণ অসুবিধে হয়। আর দাওয়ায় বসে গল্প, তার চেয়ে বাঘের দুধ খুঁজে পাওয়া সহজ। সুতরাং মনের তলার বাসনা মনের তলাতেই ঘুমিয়ে থাকে। সময় সাংঘাতিক কম, অভ্যাস করার মতো একটি দণ্ডও সেখানে দুর্লভ। বাংলার বধূ মুখে আর মধু, বউ খোঁজার সময় হয়নি। পাবই বা কোথায়? যাদের চিনি তারা সব অন্যরকম, আমার কল্পনার সঙ্গে কিচ্ছু মিল নেই তাদের। এখন আমার বয়স 38। জুলপির চুল একদম পাকা, মাথার চুল যদিও কালো, বেশ আছি। বন্ধু বান্ধবী, আত্মীয়, রোগী, সিগার, মদ, বাগান, কনফারেন্স, মিটিং, কনসালটেশন সব মিলিয়ে কাজের ঠাস বুনট। একটা খোপের মধ্যে আটকে আছি যেন, বেরুবার দরকারও নেই, হয়তোবা পথও নেই। বলা যায় একেবারে স্বয়ং সম্পূর্ণ খোপ।
ভদ্রমহিলাকে বছর 4-5 আগে প্রথম দেখি। মেলের বেঞ্চিতে আনমনে বসেছিলেন আর মেয়েটি ছুটোছুটি করে খেলছিল। একেবারে ছবি, ভালো লেগেছিল। ভেবেছিলাম আমারই মতো আগন্তুক, ঋতুর পাখি, আবার ফিরে যাবে গন্তব্যে। তারপর একবার কে যেন বলেছিল আগন্তুক, সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে চলে যাবার কোনো জায়গা আছে কিনা সন্দেহ। মানে মানে এখানে এসেছে চাকরি নিয়ে, নানা লোকে নানা কথা বলে। নানা কথাটা যে কি এটা জানতে আমার কোনো কৌতূহল হয়নি, সেজন্য জানাও হয়নি। কিন্তু হঠাৎ তিনি আমাকে কেন চায়ের নিমন্ত্রণ করে ডেকে পাঠিয়েছেন বোঝা যাচ্ছে না। মেয়ে তো তার এখনো বিবাহযোগ্যা হয়েছে বলে মনে হয় না। বড় জোর 13 কিংবা 14, তাও হবে না। বাড়ন্ত গড়ন, মুখখানা তো একেবারে কাঁচা কচি। কি সুন্দর মেয়ে! খুব আশ্চর্য, এই মেয়েকে কিন্তু আজকাল দার্জিলিং এলে কখনো কোথাও দেখি না। মেয়েকেও না, মেয়ের মাকেও না। সেই কতদিন আগে ঝাপসা ঝাপসা 2-1বার মেলের রাস্তায় যতটুকু দেখা। আমি তো দার্জিলিংয়ের বেশ একজন হর্তাকর্তা ব্যক্তি, অর্থাৎ এখানকার বাঙালি সমাজ আমাকে তাই বানিয়েছে। আমি যে তাদের কত কিছুর মেম্বার, কত সভার প্রধান, কত সমিতির পৃষ্ঠপোষক নিজেই জানি না। আসি তো মাত্র 2বার, থাকি তো মাত্রই কয়েকটা দিন। তারই মধ্যে শহরের প্রভাবশালী লোকেদের ভিড় প্রত্যেক সকালে আমাকে ব্যস্ত করে রাখে। অমনি মিটিং ডাকা হয়, নিয়ে যায় সভাপতি করে। সুন্দরী বালিকারা গলায় ফুলের মালা দেয়, তারপর তারা আমাকে দিয়ে তাদের কাগজপত্র সই করিয়ে নেন। বলেন, আপনার সই ছাড়া কি আমরা কিছু করতে পারি? আমোদ বলুন, আহ্লাদ বলুন, দুর্গা পুজো, কালী পুজো, সমাজের ভালো মন্দ, সমিতির উন্নতি, সবই তো আপনার অনুমোদন নিয়ে করি আমরা। এই বলে হিসেব দেখান, চাঁদা চান, আমিও দরাজ হাতে দিই। আমার ভালোই লাগে এরকম দলবদ্ধ জীবনের সঙ্গে সংস্রব রাখতে। আত্মীয়তার স্বাদ পাই। এরাও বলেন আপনি অথবা তুমি, হলেন অথবা হলে। আমাদের ডাক্তার দাদার নাতি, আপনি তো আমাদের। আপনার উপর আমাদের প্রত্যেকের দাবি আছে। কলকাতা আছে কর্মোপলক্ষে, কিন্তু দেশ বলতে এটাই, জন বলতে আমরাই। আমি বলি নিশ্চয় নিশ্চয়। দেবকান্তবাবু এখানকার অবস্থাপন্ন লোক। জলপাইগুড়ির মানুষ, কিন্তু ব্যবসা নিয়ে 3 পুরুষের বসবাস দার্জিলিং শহরে। তার ভারী শখ আমাকে জামাই করেন। শখ অবশ্য যার মেয়ে আছে তারই। যে কদিন আছি এ একটা কম উৎপাত নয় আমার পক্ষে। চিঠিও পাই অনেক কলকাতা ফিরে গিয়ে। এদের মতে পাত্র হিসেবে আমার তুলনা বিরল। বিলেতে থেকেছি, সেটাই তো মস্ত সার্টিফিকেট। তার উপরে এত বড় ডাক্তার, তার উপর মাতামহ, পিতামহ এবং পিতা সকলের অর্থবিত্তের একমাত্র অধিকারী। তার উপর নিজের উপার্জনের সীমা নেই। অনেকে তাদের মেয়েদেরও লেলিয়ে দেন। মেয়েরা নিজেরাও কম বেগে ধাবিত হয় না। এ অবস্থা আমার এখানেও, কলকাতাতেও। কিন্তু আমার কারো প্রতি প্রেম হয় না, শারীরিকভাবে পর্যন্ত কোনো উত্তেজনা হয় না। যদিও মেয়েরা সেভাবে উত্তেজিত করতে যথেষ্ট উদ্যম খরচ করে, অর্থাৎ আমাকে প্রতিরূপে পেতে তারা ওর প্রতিযোগী হয়ে সব কিছু করতেই রাজি। আমি দেখেছি মেয়ে বিষয়ে বরাবরই আমি বেশ নিস্পৃহ। এই অনীহা স্বাস্থ্যসম্মত নয়। কি করা যাবে? কাউকে যে পছন্দ হয় না, ভালো লাগে না।
সবচেয়ে খারাপ লাগে এদের বিলিতি নকল। বিশ্রী বিশ্রী নকল সব ক্ষেত্রেই সমান বিরক্তিকর। সব দেশেরই একটা আলাদা ঐতিহ্য আছে, বৈশিষ্ট্য আছে, ব্যক্তিত্ব আছে। বাঙালি মেয়েরা এরকম কেন? আমি জাপানে গিয়েছি, চীনের মানুষ দেখেছি, দেখলেই বোঝা যায় কার দেশের কোন কালচার। শুধু এরাই যেন কেমন। দেবকান্ত বাবু 8 বছর ধরে একই আশা পোষণ করে যাচ্ছেন হৃদয়ে। মেয়েকে অবিবাহিত করে রেখে দিয়েছেন, বয়স কিন্তু কম হয়নি, কিন্তু মিথ্যে করে কমিয়ে বলেন বিয়ে হবে কি, কি বাছবিচার। কোনো পাত্রই তাদের পছন্দ হয় না, কোনো পাত্রই নাকি তার মেয়ের যোগ্য নয়। একটি ছেলেকে সব রকম পছন্দ হয়েও হলো না, রং তার শ্যামলা। বলে বেড়ান মনের মতো ছেলে পেলে মেয়েকে তিনি সোনা দিয়ে মুড়ে দেবেন, 10,000 টাকা পণ দেবেন, কার্সিয়াংয়ের বড় বাড়িটা যৌতুক দেবেন। আর মেয়ে মেয়ে সে তো দেখছেই সকলে, এমন দুধের মতো রং আর ননের মতো গড়ন কজন মেয়ের হয়। দেবকান্ত বাবু আরও বলেন, আমি আরও দেব, কথা দিলে ডাক্তারবাবুর নাতিকে পেলে 10 বছর অপেক্ষা করব। কুলে শিলে সৌন্দর্যে অর্থে বিত্তে যোগ্যতায় কৃতকার্যতায় এমন পাত্র 100 বছরে একটা হয়। সম্ভবত সেই অপেক্ষাই করছেন। দিদিমা বলা যায় সারা গ্রীষ্মটাই থাকেন এই ঠান্ডার দেশে, গরম একেবারে সহ্য করতে পারেন না, সেজন্য 6 মাস পাহাড় আর 6 মাস সমতল। দিদিমাকে খুব দেখাশুনো করেন ওরা। দেবকান্ত বাবুর মেয়ে এসে অযাচিতভাবেই অনেক সেবা করে যায়। আমার জন্যে নির্দিষ্ট গুছোনো ঘর আবার গুছোই। দিদিমা খুব খুশি, বলেন বোকা ছেলে, চুল তো পাকলো, আর কি পাবি এরকম মেয়ে। আমাকে যে কত করে ওরা সবাই মিলে, তার তুলনা নেই। একটা কৃতজ্ঞতাও তো আছে, সেটা সত্য। আমার দিদিমাকে ওরা যে এমনভাবে দেখাশুনো করেন, সেই জন্য আমার নিশ্চয়ই কৃতজ্ঞ থাকা উচিত। থাকতামও যদি না জানতাম এত কিছুর পিছনে ওদের একটা স্পষ্ট উদ্দেশ্য কাজ করছে। এই শহরের বেশ বড় সড়ো বাঙালি সমাজটির বিধানকর্তা দেবকান্ত বাবু মনে হয় অত্যন্ত পিউরিটান, যদিও থাকেন বেশ হালে চালে। লরেটোতে পড়া মেয়ে সাজসজ্জায় দুরস্ত, মুখে ইংরেজি বলির খই ফোটে, ছেলেদের সঙ্গে মেলা মেশায়ও যথেষ্ট স্বাধীন। অন্তত তার সঙ্গে তো নিষেধ শাসনের কোনো গণ্ডি আছে বলেই মনে হয় না। কিন্তু মনের ভিতরে একটাও জানালা নেই, একটু আলো নেই, সব অন্ধকার। আচার বিচার সংস্কারের একটা বান্ডিল। কে কোন জাত, কে কত বড় লোক, কার মেয়ে কার সঙ্গে প্রেম করে, কোন মহিলার কত চরিত্র দোষ, কে পায়ের যোগ্য মানুষ না হয়েও মাথায় হাত দিয়ে কথা বলে, এই সব আলোচনাই হচ্ছে জীবনের প্রধান ব্যসন। উনি শুধু নন, সমবেতভাবে বলা যায় সবাই। তবে যেহেতু দেবকান্তবাবু একজন কেষ্টবিষ্টু, তাই তিনিই ভূমিকাটা করে দিয়ে গাড়ির মতো চালিয়েছেন আর সবাইকে। এত কিছু আমার জানবার কথা নয়। বছরে 2 সপ্তাহের জন্য এসে 1 দিন 8 দিন ফুলের মালা গলায় দিয়ে সভাপতি হওয়ার মধ্যে এই সব জ্ঞানের বিশেষ জায়গা থাকে না। যদি বা আভাসে ইঙ্গিতে ওর বিষয়ে কিছু বলার চেষ্টাও করেন, আমি ঠিক বুঝতে পারি না। বোঝার উৎসাহ কম বলে ভালো করে বোঝাতেও ভরসা পান না কেউ। আমার স্বভাব ওরা জেনে গেছেন, বুঝে গেছেন। এসব বিষয়ে আমি নিতান্ত মূর্খ। দিদিমাই আমাকে সব বলেন। দিদিমার বয়স হয়েছে, সব সময়
চড়াই উতরাই ভেঙে সর্বত্র যেতে পারেন না বলে তার উপস্থিতির জন্য বেগম ভিলাতেই মহিলারা আসেন, মিটিং করেন, অর্থাৎ মহিলা সমিতির সভা। তখন মিলিত হয়ে সকলে যে সমস্ত আলোচনা করেন তা থেকেই দিদিমা জানতে পারেন সব। ঘরে বসে প্রায় সকলকেই তিনি চেনেন। ইদানিং কারো বিরুদ্ধে যে একটা ভীষণ ষড়যন্ত্র চলছে সেটাও শুনেছেন, কিন্তু সে যে কে তা জানেন না। এই বাঙালি সমাজে করুণানিধন বাবু যথেষ্ট উচ্চপদস্থ। তিনিও চা বাগানের মালিক। তার মেয়েও এতদিন আমাকে পতিত্বে বরণ করতে উৎসুক ছিল। সম্প্রতি 2-1 বছর আগে বিয়ে করে একেবারে ডগমগ। তবে সেটি শেষ নয়, আরও 3টি আছে। তার একটি বলা যায় পূর্ণ যুবতী, সেও ছিপ ফেলে বসে আছে, মজাই লাগে। ভাগ্যিস সময় নেই, নইলে বেশি দিনের জন্য এসে থাকলে কে জানে কার সঙ্গে লটকে যেতাম। আসলে বিয়েতে আমি বিশ্বাস করি না, দরকারি বা কিসের। যেখানে অবিবাহিত থেকে দায় দায়িত্ব কাঁধে না নিয়েও সব পাওয়া যায়, সেখানে আর ঝামেলা পাকিয়ে লাভ কি? অল্প বয়সে তবু এক ধরনের মোহ ছিল স্ত্রী নামের সম্পর্কটার প্রতি। সেই সময়টা যেন কখন গড়িয়ে গেছে। এখন এই মধ্য বয়সে সে চিন্তা মনকে আকর্ষণ করে না। আমার কাজের লোকজনেরা খুব ভালো, একেবারে বাবু অন্ত প্রাণ, সাহেব অন্ত নয়। আরম্ভে তারা সাব বলতেই অভ্যস্ত ছিল, অনেক বলে বলে সেটা ছাড়ানো গেছে। আর ছাড়াবার পরেই সহসা কেমন কাছের মানুষ হয়ে উঠল। সম্ভ্রমের আড়াল আছে, কিন্তু ভয়ের দেয়ালটা খসে গেল। সাহেবদের কেমন ভয় পাই আমরা, তারা এখন আমাদের প্রভু, স্বাধীনতার এত বছর পরেও। কি আশ্চর্য, আমি যে একটু সাহেব সাহেব, সেই দেশের জলবায়ু মেখে যে ভাবভঙ্গি কিছুটা অনিচ্ছা সত্ত্বেও তাদের মতো হয়ে গেছে, তাতেই এক লাফে অনেক উঁচুতে উঠে আছি। সত্যি সাহেব হলে আর রক্ষা ছিল না। এত সাহেব হয়েও আমি বাংলায় কথা বলি, বাপ রে বাপ, সবাই তো একেবারে তাজ্জব। এত সাহেব হয়েও সকলের সঙ্গে ঘাড়ে পিঠে হাত দিয়ে কথা বলি, সে কি সহজ কথা? জম্মকম্ম সে দেশে তবু মাটিতে বসতে পারি, ডাল ভাত খেতে পারি, এলোমেলো করে হলেও মধ্যে মধ্যে বেল্ট বেঁধে ধুতি পরি, সব যাবে কোথায়? এর তুল্য আশ্চর্য মাটির মানুষ আর হয় নাকি? আমার যে কত হাসি পায় তা এরা জানে না, কত যে করুণা হয় তা এরা জানে না। প্রশংসা করতে করতে এরা কানের মাথা খেয়ে ফেলে। এখন ভাবি, ভাগ্যিস কর্মস্থল কলকাতাকে বেছে নিয়েছি। এই মহানগরীতে কে কার কে আমার। পাত্র হিসেবে অবিবাহিত জেনে কিছু পাত্রী অথবা তাদের পিতামাতারা জ্বালালেও মোটামুটি আপন মনে আমার অবকাশ অনেক। মেলামেশার ক্ষেত্র বৃহৎ, পছন্দ মতো সঙ্গ বেছে নেওয়া যায়, নিয়েওছি। আমার বন্ধু বান্ধবরা, আত্মীয়রা সবাই আমার মনোমতো। কাজের লোকেরাও মনোমতো হওয়ায় আরও সুবিধে। আমাকে দেখে, শোনে, যত্ন করে। স্ত্রী হলে কত ঝগড়া করত, কাজ না করেও কত কাজ করে বলে খোঁটা দিত। আরামে বিলাসে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে নতুন জীবনের জন্য লালায়িত হতো। দার্জিলিংয়ে ডাক্তার হয়ে বসলেই হয়েছিল আর কি। ওই চৌহদ্দির মধ্যে ঘুরপাক খেতে খেতেই মরে যেতাম। কিন্তু এই মহিলা হঠাৎ আমাকে ডাকলেন কেন? আমাকে দিয়ে তার কি দরকার থাকতে পারে? মহিলার মেয়েটি বড় সুন্দর, বড় মিষ্টি, কি নরম কোমল, লজ্জা লজ্জা ভঙ্গি। একে আমি
এবার এসে 2-3 দিন আগে একদিন দেখলাম, মেল থেকে সিঁড়ি বেয়ে বাজারে নেমেছিলাম, সঙ্গে লটি দত্ত ছিল। লটি দত্ত কলকাতার এক নামকরা ব্যারিস্টারের স্ত্রী। আমার সঙ্গে রোগিণী হিসেবেই পরিচয়, তারপর বন্ধুতা। স্বামীর সঙ্গে আলাদা থাক, ডিভোর্স চায় বলে আমার সঙ্গে প্রেমে পড়েছে। এখন পৃথিবী একদিকে, আমি একদিকে। শুনতে মন্দ কি, কিন্তু মহিলাটির প্রতি আমি শুধু যে মনের দিক থেকেই কোনো আকর্ষণ বোধ করি না তাই নয়, অনেক সুযোগ থাকা সত্ত্বেও দেহের প্রলোভনও হয় না। আমি দেখেছি এই ধরনের বিবাহিতারা, মহিলারা এবং বড় লোকের স্ত্রীরা খুব ডেয়ারিং হয়। অল্প পরিচয়ে এত কাছে এসে যায় যে হাতটুকু নড়াতে হয় না। দেশে ফিরে আমার অনেক স্বপ্ন ভেঙে গেছে, তার মধ্যে এটাও একটা। লটি দত্ত এবার আমার সঙ্গে একত্র বাস করার মোক্ষম অস্ত্র প্রয়োগ করেছে। কলকাতায় আমি একজন সাংঘাতিক ব্যস্ত ডাক্তার, চেষ্টা করেও নাগাল পাওয়া কঠিন। তাছাড়া আমি কখনোই কোনো মেয়েকে আমার বাড়িতে রাত্রিবাস করতে দিই না। লটি দত্ত যখনই শুনল 2 হপ্তার ছুটি নিয়ে দার্জিলিং আসছি, অমনি ছোট্ট মেয়ের মতো আহ্লাদে ভাব দিয়ে ঢাল পড়ল সেও আসবে আমার সঙ্গে। এলো, আসুক। লটি কার কাছে শুনেছে বাজারে কোথায় এক সোনার দোকান আছে, সেখানে পাকা সোনার গয়না মেলে। বলল, চলো দেখে আসি। নেপালি গয়না, খুব সুন্দর, কিছু কিনে নিয়ে যাই, তাই গিয়েছিলাম। বাজারের চত্বরে নেমেই এই মেয়েটিকে আমি দেখলাম। দেখেই চিনতে পারলাম সেই ঝাঁকড়া চুলের ছোট মেয়ে এত বড় হয়েছে, এত সুন্দর হয়েছে। আর তারপরেই চমকে গেলাম, মেয়েটির চোখে মুখে অদ্ভুত এত ভীত সন্ত্রস্ত ভাব, যেন প্রায় দৌড়ে পালিয়ে যাচ্ছে সেই ভয়ের হাত থেকে রক্ষা পাবার জন্য। কারণটা বুঝতে দেরি হলো না। 2টি ছেলের অশোভন অঙ্গভঙ্গি এবং মন্তব্যই মেয়েটিকে বাঘের ভয়ে হরিণের মতো তাড়িয়ে নিয়ে যাচ্ছে। আমি এগিয়ে সরসে তাকালাম ছেলে দুটোর দিকে। কিছু শিক্ষা দেবার ইচ্ছেও ছিল, পূরণ হলো না। কোন দিক দিয়ে ছুটে পালিয়ে গেল। মেয়েটির চোখ ভরা জল নিয়ে কৃতজ্ঞ দৃষ্টিতে তাকালো আমার দিকে। আমার এত মমতা হলো, হাত ধরে বললাম, তোমার নাম কি? অম্বালিকা। বাবার নাম কি? আমার বাবা নেই, আমি মায়ের সঙ্গে থাকি। কোথায় থাকো? কাকছড়া। এখানে স্কুলে পড়ো? হ্যাঁ। এসব ছেলেদের তুমি ভয় পাও কেন? ফিরে দাঁড়িয়ে পা থেকে জুতো খুলে ঠাস করে গালে মেরে দিও, তাহলেই ঠিক হয়ে যাবে। এবার মেয়েটির চোখ ভরা জল আর বাধা মানল না, গাল ভাসিয়ে বুকে নামলো। আমি তাকে আদর করলাম। আমার 38 বছরের ঊষর হৃদয় অদ্ভুত এক বাৎসল্যে পরিপূর্ণ হয়ে গেল। আমি বিশেষ কাউকে ভালোবাসি না, আর ভালোবাসার মতো আছেই বা কে আমার? ওই তো এক দিদিমা, স্ত্রীও নেই, সন্তানও নেই। হঠাৎ মনে হলো বিয়ে করলে এরকম মেয়ে আমার আসতে পারত, হয়তো এই রকমই লাবণ্যে লালিত্যে ভরপুর। আমি লটিকে বললাম সে কথা। লাফিয়ে উঠে লটি ইংরেজিতে বলল, আমি তোমাকে ঠিক এই বয়সের শতগুণ সুন্দর একটি মেয়ে উপহার দিতে পারি। তাই নাকি? তুমি বোধহয় জানো না, অর্থাৎ তোমাকে বোধহয় বলা হয়নি যে আমার একটি মেয়ে আছে, দেরাদুনে পাবলিক স্কুলে পড়ে, বোর্ডিংয়ে থাকে। লটির যে কোনো সন্তান আছে, আর সে যে এত বড়, এই কথা এই 6 মাসের আলাপে সত্যিই আমি প্রথম শুনলাম। অবাক হয়ে তাকিয়েছিলাম। লটি বলল, আমার কাঁচা চেহারা দেখে বিশ্বাস হয় না, তাই তো?
অবশ্য বয়সও তো খুব বেশি না, অল্প বয়সে হয়ে গেছে আর কি। সহসা বয়স লুকোতে খুব ব্যস্ত হয়ে পড়ল। তারপরেই অদ্ভুত এক আক্রোশ নিয়ে বলল, তোমার রুচির প্রশংসা করা যাচ্ছে না। একটা স্টুপিডের মতো বিশ্রী গ্রাম্য মেয়েকে দেখে যেমন হামলে পড়ে আদর করছিল, দেখে তো মনে হচ্ছিল। কি মনে হচ্ছিল? এবার লটি শুদ্ধ বাংলায় বলল, এর নাম হচ্ছে বুড়ো শালিখের ঘাড়েরও, অর্থাৎ বুড়ো বয়সের ভীমরতি। তার মানে মেয়েটাকে দেখে তোমার ইংরেজি বুলি ছাড়লে। মেয়েটাকে দেখে আমার জিভ দিয়ে লালা গড়াচ্ছিল। এ কথা শুনে আমার ভীষণ রাগ হলো। গম্ভীর হয়ে গিয়ে বললাম, ছি ছি তোমাকে, কি নোংরা মন তোমার। আমি নোংরা? তা তো বলবেই। সেখানে দাঁড়িয়েই প্রায় চেঁচিয়ে ঝগড়া করতে উদ্যত হলো লটি দত্ত। আমি হনহন করে তাকে পিছনে ফেলে এগিয়ে গেলাম, আর সঙ্গে সঙ্গেই ঘন ফগ আবৃত করে ফেলল চারদিক। কাকঝোড়ায় সুন্দর সাজানো গোছানো ছোট্ট একটি কাঠের বাড়িতে তিনি থাকেন। ভদ্রমহিলার নাম অরুন্ধতী দেবী। এসে যখন দরজা খুলে অভ্যর্থনা জানালেন, আমি চমৎকৃত হলুম। রোগা নন, মোটা নন, ফর্সা নন, কালো নন, আশ্চর্য এক সমন্বিত চেহারা। দেখা মাত্রই মনে হলো এতদিনে সত্যিকারের একটি বাঙালি মেয়ে দেখে চোখ সার্থক হলো। ফিকে রঙের একটি শাড়ি পরেছেন, গায়ে সেই রঙেরই ব্লাউজ, পিঠের উপর লম্বা একটি বেনি, যাকে বলে মৃণাল বাহু। সেই বাহু দুটি তুলে যুক্ত করে হয়ে বললেন, আসুন। বসার ঘরে ঢুকেও চোখ জুড়িয়ে গেল এমন সহজ সুন্দর করে সাজানো। আমাকে বসিয়ে নিজেও একটা মোড়া টেনে বললেন, প্রথমেই ডেকে পাঠানোর ঔদ্ধত্যের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। না না, আপনি যে এসেছেন সেজন্য কত যে আনন্দিত বোধ করছি। মানে, না না, অত্যন্ত সংকোচের সঙ্গেই আসতে বলেছিলাম। অনেক ইতস্ততও করেছি। ভেবেছি আমারই যখন প্রয়োজন তখন আমারই আপনার কাছে যাওয়া উচিত। কিন্তু আমার যাওয়ায় এমন অনেকগুলো বাধা ছিল যা অতিক্রম করা অসাধ্য। কারণগুলো বলা যাবে না। তাই প্রায় অদৃষ্টের উপর নির্ভর করেই মেয়েকে পাঠিয়েছিলাম। খুব ভালো করেছেন, ভারী সুন্দর মেয়ে আপনার। আমার খুব ভালো লেগেছে ওকে। আমার মেয়েও সেই শুক্রবার থেকে সমস্তক্ষণ আপনার কথা বলছে। নিরালা নির্জন রাস্তায় বেচারা বেরুতেই পারে না, সবসময় আমি নিয়ে যাই নিয়ে আসি। আমার শরীরটা খুব খারাপ ছিল সেদিন। স্কুল থেকে একলাই আসছিল। আপনি না থাকলে মেয়েটার আরও কি দুর্গতি করত কে জানে। তারপর থেকেই আমার মনে হলো কতগুলো কথা আপনাকে জানানো উচিত। কি ব্যাপার বলুন তো? আপনি এখানকার প্রায় সব সভা সমিতিরই একজন কর্ণধার। হয়তো আমার বিষয়ে সবই শুনেছেন, হয়তো কর্তা ব্যক্তিদের বক্তব্য আপনার অনুমোদনও লাভ করেছে। তবু আমারও একটা নিজস্ব জবানবন্দি আছে আপনার কাছে। যদি ধৈর্য ধরে একটু শোনেন কৃতজ্ঞ হব। কিন্তু তার আগে চা নিয়ে আসি। মহিলা উঠে গেলেন। আমি স্বনির্বন্ধ হয়ে বলেছিলাম, চা থাক, পরে হবে, আগে ঘটনাটা শুনি। সমস্ত চোখে মুখে নম্রতা, মধুরতা, আন্তরিকতা, ব্যক্তিত্বের দৃঢ়তা মাখিয়ে চলে যেতে যেতে বললেন, দয়া করে যখন এসেছেন এই সুখ থেকে আমাকে বঞ্চিত করবেন না। অল্প সময়ের মধ্যেই ফিরে এলেন চায়ের সরঞ্জাম হাতে নিয়ে। ভোজ্য বস্তু সবই ঘরে তৈরি।
স্বল্প কিন্তু অত্যন্ত স্বাদু। এমন স্বাদু আহার আমি কখনো কোথাও গ্রহণ করিনি। পরিচ্ছন্ন দামি কাপে দামি সুগন্ধি চা এগিয়ে দিয়ে নিজেও 1 কাপ নিলেন। ফুল কাটা প্লেটে খাবারে সাজিয়ে দিলেন। চায়ের পর্ব শেষ হতে হতে বললেন, দার্জিলিংয়ে সব প্রতাপশালী বাঙালিরা মিলে ঠিক করেছেন আমাকে আর এই শহরে থাকতে দেওয়া হবে না। আমি আশ্চর্য হয়ে বললাম, কেন? আপনি কি জানেন না? না তো। কিন্তু আপনি সেই মিটিংয়ের সভাপতি ছিলেন। কোন মিটিং? দেবকান্তবাবুর বাড়িতে যেটা হলো। দেখুন, আমাকে ওরা ধরে নিয়ে গিয়ে অযথাই সভাপতি, সেক্রেটারি ইত্যাদি নাম দিয়ে মালা পরান, সম্মান দেন, মতামত জিজ্ঞাসা করেন। আমি এখানে থাকি না, কিছু জানি না, বুঝিও না অনেক কিছু। আসল মিটিং শুরু হবার অনেক আগেই চলে যাই। ঘটনাগুলো বস্তুত সমস্তই অজ্ঞাত থাকে। দেবকান্তবাবুর বাড়িতে আমি আসার পরেই যে মিটিংটা হলো, আমার তো ধারণা সেটা কালী পূজা সমিতির ব্যাপার। আমার নামে 1000 টাকা চাঁদা ধরেছিলেন, সেটা দিয়েই আমি চলে আসি। তাছাড়া তারাও যেমন এই শহরে বাস করেন, আপনিও তাই। সুতরাং আপনাকে থাকতে দেবে না এই রকম একটা উদ্ভট কথা বলবার কি অধিকার আছে তাদের? আমি এখানে প্রায় 5 বছর হলো এসেছি। প্রথম 2 বছর নিরুপদ্রবেই কেটেছিল। তৃতীয় বছরেই গোলমালটা শুরু হলো। কিসের গোলমাল? প্রথম গোলমাল, আমি মেলামেশায় তেমন পটু নই। এসব মফস্বল শহরে এটা কম বড় অপরাধ নয়। তাছাড়া আমার চালচলন, সাজসজ্জা কোনোটাই এদের পছন্দসই নয়। মানে মানে এরা ঠিক বুঝতে পারছেন না আমি সধবা অথবা বিধবা। এখানে একটা মহিলা সমিতি আছে, আমি সেই সমিতিতে যাইনি, সভ্য হইনি। আমি জানলাম এ ধরনের মিলনে নানা রকম কথা উঠে পড়ে। কৌতূহলী হয়ে একলেই সকলের ব্যক্তিগত জীবন জানতে উৎসুক হয়। সন্তোষজনক জবাব না পেলে ক্রুদ্ধ হয়। সেই ভয়েই আমি আরও গুটিয়ে থেকেছি। কি আশ্চর্য! আপনি তো আপনার রুচি মতোই জীবন যাপন করবেন। আপনি অবশ্যই একজন স্বাধীন নাগরিক। সব ক্ষেত্রে সে কথা যে খাটে না তার প্রমাণ আমি। একে তো একজন মহিলা একটি মেয়ে নিয়ে একা থাকে, সেটাই সমাজগতভাবে একটা মস্ত অপরাধ। উপরন্তু দুষ্টু লোকেরা অরক্ষিত ভেবে সুযোগ নেবার চেষ্টা করে। যেমন অধিক রাত্রে দরজা ধাক্কানো, ঢিল ছোড়া, অশ্রাব্য মন্তব্য অনুসরণ করা। কি অবস্থায় যে বাস করছি! ভদ্রমহিলা চুপ করলেন, মুখ নিচু করলেন, পরিত্যক্ত চায়ের সরঞ্জাম ট্রের উপর গুছিয়ে রাখতে বললেন। আমি বললাম, দেখুন, আমার জীবনের বড় অংশটাই কেটেছে অন্য একটা দেশে। আপন দেশের রীতিনীতি চরিত্র বলা যায় আমার কাছে খুবই অচেনা। একজন মহিলার পুরুষ বর্জিত জীবন যে এরকম কতগুলো অভদ্র মানুষের অসভ্যতায় বিপন্ন হয়, এটা ধারণা করতে পারছি না। শিক্ষিত সজ্জন মানুষও তো আছেন কিছু, যারা এসে অন্যায়কারীদের সাজা দিতে পারেন। মহিলা অস্ফুটে হাসলেন, তারপর ডাকলেন। আমি তার বড় বড় কালো চোখের সৌন্দর্যে অভিভূত হলাম। সবিনয়ে বললাম, আমাকে যখন ডেকে পাঠিয়েছেন নিশ্চয়ই ভেবেছেন এই বিষয়ে আমার কিছু করণীয় আছে। আমি সত্যি বলছি, আমার যদি তিলমাত্র সাধ্য থাকে আপনার কোনো কাজে লাগবার, তাতে আমি কৃতার্থ হব। অনেক ধন্যবাদ, কিন্তু সব শুনে সেই মন আপনার থাকবে কি না জানি না। এর মধ্যে আর শোনবার কি আছে? আমি আজই দেবকান্ত বাবুদের সঙ্গে এই বিষয়ে কথা বলবো। তাদের উচিত আপনাকে সমস্ত রকম সাহায্য করা। মহিলা আবার হাসলেন,
গালে টোল পড়ল, সারা ভঙ্গিতে বিষাদের সমুদ্র ঢেউ তুলল। চুপ করে থেকে বললেন, দেবকান্তবাবুরই মিটিং ডেকে স্থির করেছেন আমায় মেয়ে নিয়ে এখান থেকে বিতাড়িত হতে হবে। আমার চাকুরি স্থলে গিয়েও এ নিয়ে দরবার করে এসেছেন। শহরের বাজে ছেলেদের লেলিয়ে দিয়েছেন উত্ত্যক্ত করবার জন্য। সে কি? এবং আপনি সেই মিটিংয়ের প্রধান বলে আমাকে জানানো হয়েছে। কখনো না। তাহলে কি ধরে নেব আপনাকে প্রধান করে নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন? তাছাড়া আর কি, আমি তো এসব কিছুই জানি না। তাই হবে। আপনাকে দেখে সেটাই সম্ভব বলে মনে হচ্ছে। অম্বুকে আপনি সেদিন যেভাবে রক্ষা করেছিলেন, তাতেই আমার মনে হয়েছিল এসব ঘোট বা ষড়যন্ত্রের মধ্যে আপনি নেই। আপনার অজান্তেই সব কিছু করে যাচ্ছেন এরা। অনেক চিন্তা করে সেজন্যই একবার আসতে অনুরোধ করেছিলাম। উত্তেজিত হয়ে বললাম, ভাগ্যিস ডেকেছেন, নইলে এসবের বিন্দু বিসর্গও তো আমি জানতে পারতাম না। আপনার বিরুদ্ধে আমি কেন ষড়যন্ত্র করব? আমি তো আপনাকে চিনি না। দেখেছি 2-4 বার, শুধু এইটুকু। এরপরেই বোকার মতো বললাম, তবে যে উপলক্ষেই হোক, আপনাকে কাছাকাছি দেখে চোখ সার্থক হলো। আর শৈশব বাঙালি মেয়েরা আমার কাছে একটা স্বপ্ন। এতদিনে জানলাম সে স্বপ্ন শুধুই স্বপ্ন নয়। বলেই আমি মনে মনে জিভ কাটলাম। ছি ছি ছি, এটা বলা নিশ্চয়ই অত্যন্ত গর্হিত হয়েছে। হয়তো উনি ভাবলেন সুযোগ পেয়ে আমিও এসব বলে অপমান করেছি। এর মধ্যে আমার যে কোনো উদ্দেশ্য নেই তা উনি কেমন করে জানবেন? তৎক্ষণাৎ আবার বললাম, আমার ভাষাটা বোধহয় ঠিক হলো না। মাতৃভাষায় আমি খুব দক্ষ নই। অপরাধ হলে ক্ষমা করে নেবেন। আজ উঠি। কিন্তু আপনার মেয়েকে তো দেখলাম না। কোথায়? পাশের ঘরে পড়েছে। ইচ্ছে করেই ডাকিনি। কি হবে এসব মন খারাপ করা কথার মধ্যে ওকে রেখে? এবার একটু ডাকুন। প্রায় ছুটে এলো অম্বালিকা। গা ঘেঁষে দাঁড়ালো, মিষ্টি করে বলল, যাচ্ছ? তার মা সংশোধন করলেন, যাচ্ছ নয়, বলো যাচ্ছেন। আমি হাহা করে উঠে বললাম, না না, ওসব আপনি আজ্ঞে নয়, ও আমাকে তুমিই বলবে। তারপর আদর করে বললাম, শোনো অম্বালিকা, তুমি কাল সকালে আমার সঙ্গে ব্রেকফাস্ট খাবে। আমি এসে নিয়ে যাব নাকি তুমি নিজে নিজে যাবে? মাকে বলে দাও আমি তোমার গডফাদার হতে চাই। এই প্রথম অরুন্ধতী দেবীর মুখে বিষাদের বদলে এক ফালি রোদের মতো এক টুকরো সুস্মিত হাসি ভেসে উঠল। তিনি দরজা ধরে দাঁড়িয়ে রইলেন। আমি বিদায় নিলাম। আমি অরুন্ধতী দেবীর বিষয়ে জিজ্ঞেস করেছিলাম দেবকান্ত বাবুদের। বিরক্তির ভঙ্গিতে বলেছিলাম, আপনারা এসব কি করলেন বলুন তো? ওরা অবাক হয়ে বললেন, কি? অরুন্ধতী দেবীকে নাকি এই শহরে থাকতে দেবেন না স্থির করেছেন। অরুন্ধতী দেবী? ও সেই স্ত্রীলোকটা? তাকে তুমি কি করে চিনলে? যেভাবেই চিনে থাকি সেটা জানা জরুরি নয়। যেটা এই মুহূর্তে জরুরি সেটা হচ্ছে এই যে কোনো সম্ভ্রান্ত ভদ্র মহিলাকে স্ত্রীলোকটা বলে উল্লেখ করা ঠিক ভদ্র জনোচিত নয়। 3-4 জন তথাকথিত বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন সেখানে। সকলেই একযোগে কিছু বলতে উদ্যত হলেন। দেবকান্তবাবু থামিয়ে দিয়ে ঠান্ডা মাথায় ধীর হয়ে বললেন, অনিমেষ, তুমি একজন বিদ্বান, বুদ্ধিমান, বিজ্ঞ ছেলে। তোমাকে বোঝাবার বিশেষ কিছু নেই আমাদের। ভদ্রমহিলাকে যে ভদ্রমহিলা বলে উল্লেখ করতে হয় তা আমরা জানি, এবং একটা স্ত্রীলোককে যে স্ত্রীলোক বলেই উচ্চারণ করা দরকার তাও আমরা জানি। কি বলতে চান? বলতে চাই,
সমাজে বাস করতে হলে এবং পারিবারিক জীবনযাপন করতে হলে যেমন তেলে জলে মেশে না, তেমনি কোনো অসৎ চরিত্র স্ত্রী লোককেও সকলের সঙ্গে এক আসনে বসিয়ে রাখা চলে না। মানে মানে বুঝে নাও, মেয়েটা কার, ওর বাপ কোথায়, কে ওর বাপ? মুখে একটা কুটিল হাসি ফুটিয়ে তুলে মাথা নাড়লেন। বাপু হে, তোমার চেয়ে বয়স আমাদের কিছু বেশি, ওসব ঢলানি বাড়ানিতে আমার ভুলি না। তুমি সরল মানুষ, বুঝেছি, এবার তোমাকে ধরেছি। আর খবরটা যে কানে আসেনি তাও নয়, সোজা ভাষায় ওই অরুন্ধতিটি একটি প্রস্টিটিউট। ওর ওই মেয়ে কার দ্বারা জগতে এসেছে পারো তো জিজ্ঞেস করে দেখো। আর এও বলি, পারো তো ওই পাড়া মারিও না। আমরা তোমাকে ভালোবাসি, সন্তানের অধিক জ্ঞান করি। তুমি আমাদের পূজনীয় ধন্বন্তরী নীতিশ ডাক্তারের নাতি, বেগম ভিলার মালিক। তোমার হিত সাধন আমাদের কর্তব্য। তুমি যে ওই মেয়ে মানুষটির বাড়ি গিয়েছিলে, ছেলেরা এসে বলেছে সে কথা। কাল সকালে যে ওই বেজন্মা মেয়েটা তোমার কাছে এসেছিল তাও আমরা জানি। তুমি যদি আজ না আসতে, আমরাই যেতাম সব কথা তোমাকে বলতে। খুব রেগে গিয়ে বললাম, তাহলে সত্যি আপনারা মহিলার পিছনে কুকুর লেলিয়েছেন? ছি ছি ছি, জানবেন আপনাদের এই সমস্ত চক্রান্তের মধ্যে আমি নেই। বলে তৎক্ষণাৎ বেরিয়ে এলাম সেখান থেকে। বাড়ি ফিরলাম না, নেমে গেলাম কাকঝোড়ায়। দরজায় টোকা দিলাম, মহিলাই দরজা খুলে দিলেন। আমাকে দেখে অবাক হয়ে স্বল্পকাল তাকিয়ে থেকে বললেন, আসুন। রেগে গিয়ে আমি যে কেন এখানে চলে এসেছি জানি না, প্রায় কাঁপছিলাম। এতক্ষণে সম্বিত ফিরল। লজ্জিতভাবে বললাম, ক্ষমা করবেন, হঠাৎ কোনো খবর না জানিয়ে এভাবে আসবার জন্য আমি নিজেও প্রস্তুত ছিলাম না। ঠিক আছে, আমি বরং যাই। তিনি মৃদু হাস্যে পর্দা সরিয়ে ধরে আবার বললেন, আসুন। আমি ঢুকলাম। বললেন, চা না কফি? কিছু না। তা কখনো হয়? আপনার কাজে যেতে হবে না? আজ রোববার। ও তাই তো, খুব উদ্ভ্রান্ত দেখাচ্ছে। বাড়িটা বড় নিচে, আসতে পরিশ্রম হয়েছে বোধ হয়। না, আমি অত্যন্ত ক্রুদ্ধ হয়েই ছুটে এসেছি এখানে। বলতে পারেন নিজের অজ্ঞাতসারে আমার পা আমাকে এখানে এনে দাঁড় করিয়ে দিয়েছে। ক্রুদ্ধ মহিলা চকিত হলেন। আমি কি সেই ক্রোধের কারণ? ঠিক তাই, আমি দেবকান্ত বাবুদের ওখান থেকে আসছি। ও, চোখ নামালেন তিনি। বড় বড় নিঃশ্বাসে বললাম, তারা অনেক যাতা কথা বলছেন, আমি কখনো তাদের ক্ষমা করব না। আস্তে আস্তে মুখ তুললেন, অস্ফুটে বললেন, হয়তো মিথ্যে বলেননি। আমি তেমনি উত্তেজিতভাবে বললাম, ওসব সত্য মিথ্যা নিয়ে ওদের মাথা ঘামাবার দরকার কি? আপনি আপনার মনে থাকবেন, ওরা ওদের মনে থাকবেন। কি সাহসে ওরা না, এসব আমি বরদাস্ত করতে রাজি নই। মাঝখান থেকে আমার নামটাও ব্যবহার করছেন, কি অন্যায়। শান্ত হয়ে বসুন। আমি চলে যাওয়াই স্থির করেছি। কেন? এদের ভয়ে? থাকতে পারবো বলে মনে হচ্ছে না। আমি আপনাকে প্রোটেক্ট করব। আপনার মেয়াদ এখানে কদিন? হাসলেন। তাছাড়া আমি বা আপনাকে এসব দুর্নাম দুর্ভোগের মধ্যে জড়াবো কেন? একটু থমকে গেলাম। সত্যি তো, আমার মেয়াদ আর কদিন। আমি চলে গেলে ওরা একে আরো নির্যাতন করবেন। কিন্তু কেন? কেন? আমার হাত কামড়াতে ইচ্ছে করলো। ভেবে নিয়ে বললাম, এক কাজ করবেন কি? আমার সঙ্গে কলকাতা যাবেন? এবারেও হাসলেন তিনি। গিয়ে আমার ওখানে থাকবেন? আমি তো মাত্র একটা ঘরেই থাকি, 3টে ঘর আরও পড়ে থাকে। অম্বালিকাকে ওখানে স্কুলে ভর্তি করে দেব। আর আমি
আপনিও থাকবেন। খাবো কি? এইবার আমার খেয়াল হলো এই প্রস্তাব কত মূর্খের মতো হয়েছে। অপ্রস্তুতভাবে চুপ করেছিলাম। উনি বলেন, আমি যে বছর বিএ পাশ করলাম মামা বাড়ির সঙ্গে দেওঘর বেড়াতে গিয়েছিলাম। তখন বছর দু আগে আমি পিতৃহীন হয়েছি। আমার মায়ের কপালটা একেবারেই ভালো নয়। আমার আগে পরে আরও দুটি সন্তান ছিল তার। একজন 10 বছর বয়সে মারা যায়, আর একজন 7 বছরে। বৈধব্য অকাল বৈধব্য বলতে পারেন। বাবার অবর্তমানে আমরা মামা বাড়িতেই ছিলাম। আমার দুই মামা, দুজনই পাগলা বাবা ভোলা শঙ্করের শিষ্য। সাংঘাতিক ভক্তি। তাদের ধারণায় ভোলা শঙ্কর প্রকৃতই মানবরূপী শিব। অনেক জায়গায় তার আশ্রম আছে। যখন যেখানে খুশি থাকেন। তবে যখন যেখানেই থাকুন না কেন, ভক্তবৃন্দরা সেখানে গিয়ে জড়ো হয়ে তার ভজনা করতে থাকে। আমার এবং আমার মায়ের হয়তোবা আমার বাবার প্রভাবেই এই সব ভগবানের প্রতিভু জাতীয় ব্যক্তিদের প্রতি বিশেষ সুনজর ছিল না। তবু মামাদের পাল্লায় পড়ে একদিন গেলাম। অর্থ উলঙ্গ হয়ে বসে আছেন বাবা। মহিলারা পদসেবা করছেন। পুরুষেরা গদগদ চিত্তে দাঁড়িয়ে আছেন জোড় হাত করে। বাবাকে দেখে আমার কোনো চিত্ত বিকলন না ঘটলেও বাবা আমার দিকে যথেষ্ট মনোযোগের দৃষ্টিতে তাকালেন। বললেন, ঘরে যেন পদ্মগন্ধ পাচ্ছি। মা গো, তুই কোথা থেকে এলি? এই হলো ভূমিকা। মামারা ভাগ্নির গৌরবে ঠাকুরের পদলেহন করলেন এবং পরের দিনও নিয়ে এলেন। তার পরের দিনও কি উপলক্ষে জানি না, বাবা সেদিন রুদ্ধকক্ষে কুমারী বরণ করলেন। তার বরণের ধর্ষণে আমি হতচেতন হয়ে গেলাম। বাবা দরজা খুলে বেরিয়ে যাবার পরে সবাই আমায় অচেতন অবস্থায় দেখে বলল, আহা, কি ভাগ্যিমানি, দেখো কেমন দশায় পড়েছে। সেই দশাই আজ আমাকে এই দশায় এনে ফেলেছে। ভোলাশঙ্কর জগৎপতি, সুতরাং আমাকে সেই পতিত্বের অংশ দিয়ে আশ্রম সেবিকা করে রাখতে তার কোনো আপত্তি ছিল না। আসলে সেই 19-20 বছরের যুবতীটিকে মাত্র একদিন ভোগ করেই তার বাসনা চরিতার্থ হয়নি। মামারা বলেছিলেন, অনেক সেবিকাই তাকে পতিরূপে পাবার জন্য স্বেচ্ছায় শরীর দান করে। তাতে কোনো দোষ নেই, সে তো দেবতার ভোগ। আমাকেও সেইভাবে সেবিকা হতে বলেছিলেন। ঘৃণায় আমার সর্বশরীর শিউরে উঠেছিল। প্রথমে আমি আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম, মায়ের জন্য পারিনি। মা বললেন, আমার কাছে তোমার বাবার রেখে যাওয়া খুদকুড়ো যা অবশিষ্ট আছে, গ্রামের বাড়িতে গিয়ে থাকলে কেটে যাবে দিন। সবিস্তারে বলে লাভ নেই। মোট কথা, মামাদের সঙ্গে মন কষাকষি করে মা আমাকে নিয়ে হুগলি জেলার এক অতি গণ্ড গ্রামে চলে যান। সেখানেই অম্বালিকার জন্ম। বছর 5 সেই গ্রামেই ছিলাম। মা এমন একটা ভান করতেন, গায়ের লোকেদের কাছে যেন আমি স্বামী পরিত্যক্তা। তারা তা বিশ্বাস করেছিল। ওই 5 বছরের মধ্যেই আমি বিটি পাশ করি, লাইব্রেরিয়ানশিপ পাশ করি, এবং এসবের পিছনে যে আমার কত পরিশ্রম, কত উদ্যম খরচ করতে হয়েছে তার কোনো বর্ণনা নেই। কখনো ডেইলি প্যাসেঞ্জারি করে, কখনো মেসে, কখনো হস্টেলে থেকে, কখনো খেয়ে, কখনো না খেয়ে। যাকে সেসব কথা। 7 বছরের মাথায় চাকরিও পেলাম একটা। আমার মা আমার মেয়েকে নিয়ে গ্রামেই থাকতেন। তিনি লেখাতেন, পড়াতেন। একটু বড় হতে একটি গরিব ছেলেকে মাস্টার হিসেবে রেখে দিয়েছিলেন। অম্বু মেধাবী, সহজে গ্রহণ করতে পারে,
স্মরণশক্তি প্রখর, বাড়ি বসে বসেও বেশ ভালো রকমই লেখাপড়া শিখেছিল। চাকরিটা পেয়েছিলাম আমি শ্রীরামপুরে, ছোট চাকরি, অতি কম মাইনে। তবুও সেখানেই একটা ছোট বাড়ি ভাড়া করে মাকে আর মেয়েকে নিয়ে এলাম। মেয়েকে স্কুলে ভর্তি করবার প্রশ্ন উঠল। সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠল সন্তানের পিতার নাম কি দেওয়া হবে। কুমারীর গর্ভজাত সন্তানের পিতার নাম কি দেওয়া হবে? মা আমার দিকে তাকালেন, আমি মায়ের দিকে তাকালাম। অনেক পরে বললাম, যা সত্য তাই দেব। মা বললেন, ভোলা শঙ্করের শিষ্য সেবক সর্বত্র ছড়ানো, যদি এসে মিথ্যেবাদী বলে বাড়ি চড়াও হয়, প্রমাণ কি? খুব অসম্ভব কথা নয়। মা অধিকতর চিন্তিত হয়ে আবার বললেন, এখানে আবার সবাই জানে বিধবা। হুগলিতেও মা একটি প্রচ্ছন্ন মিথ্যার মধ্যেই আমাকে ঢেকে রেখেছিলেন। আমিও প্রতিবাদ করিনি। কি করব বলুন, বাঁচতে হবে তো, বাচ্চাটাকে তো রক্ষা করতে হবে। কিন্তু আবার এই ভোল পাল্টানো ব্যাপারটাতে আমার বুকের ভিতর যে কী রকম করতে লাগলো বলতে পারি না। এই মিথ্যা অস্তিত্ব নিয়েই কি তবে সমস্ত জীবন কাটবে আমার? শেষ পর্যন্ত মেয়েকে আর কোনো বাংলা স্কুলেই নিয়ে গেলাম না। ফাদার আব্রাহামের কাছে গেলাম, তাকে আমি সব বললাম। তিনি আমার নামেই ভর্তি করে নিলেন তার স্কুলে। ফাদার আব্রাহাম ওখানে একজন খুব বিখ্যাত লোক, ধার্মিক এবং পণ্ডিত বলে সবাই ভক্তি শ্রদ্ধা করত, মান্য করত, এক ডাকে চিনত। সকলের বিপদ আপদেই তিনি ছিলেন বন্ধু, অর্থ সামর্থ্য সব নিয়েই উপস্থিত হতেন। বছর চারেক বাদে তিনি আমাকে এখানকার কলেজের লাইব্রেরিয়ান করে পাঠালেন। অম্বুকে প্রাণতুল্য ভালোবাসতেন, নিজে এসে ভর্তি করে দিয়ে গেলেন স্কুলে। কি করে যে কার মুখ থেকে বাঙালি সমাজ জেনে ফেলেছে অম্বু আমার কুমারী অবস্থার সন্তান আমি জানি না। আমি আমার মাকেও এখানে নিয়ে এসেছিলাম। বছর তিনেকের মধ্যেই মারা গেলেন তিনি, আর সেই সময় থেকেই শুরু হলো উৎপাত। এভাবে কি থাকা যায় বলুন? সমস্ত বৃত্তান্ত বলে অরুন্ধতী দেবী চুপ করলেন। আমি বললাম, আপনি কখনো বিয়ে করার কথা ভাবেননি? ভেবেছি। তবে করেননি কেন? তাহলে তো এরকম বিশ্রী বিশ্রী লোকগুলো এরকম অভদ্রতা করবার অবকাশ পেত না। মহিলা হাসলেন। চিরকাল বিদেশে থেকে এদেশের কিছুই জানেন না দেখছি। কেন জানবো না কেন? প্রথমত আমি কলঙ্কিনী, তার উপরে কলঙ্কিনী মানে সোজা ভাষায় অসৎ চরিত্র। আপনি অসৎ চরিত্র, আর সেই স্কাউন্ড্রেল তিনি সাধু, সব রমণীর প্রতি অবনক্সাস। সুতরাং অসৎ চরিত্র স্ত্রীলোককে কে বিয়ে করবে? উপরন্তু পাপের ফসলটি আমি বিনষ্ট করিনি। কি বলছেন? অমন সুন্দর একটা মেয়ে। জানেন, আপনার মেয়েকে দেখে প্রথমেই আমার মনে হয়েছিল সময় মতো বিয়ে করলে আমারও একটা ওরকম মিষ্টি মেয়ে আসতে পারত। মহিলা বিস্মিত চোখে তাকিয়ে বলেন, আপনি বিয়ে করেননি? কিন্তু আমি যে সেদিন সন্ধ্যাবেলা আপনাকে আপনার স্ত্রীর সঙ্গে জিমখানা ক্লাবের রাস্তায় দেখতে পেলাম। আমি সভয়ে হাত তুলে বললাম, রক্ষে করুন, আমি যাকে আমার স্ত্রী বলে নির্বাচন করব তার সঙ্গে ওই রকম শার্ট প্যান্ট পরা মহিলার কোনো মিল থাকবে না। কিন্তু এবার উঠি, আর তার আগে জিজ্ঞেস করি, আপনি যে বলছেন এখান থেকে চলে যাবেন, কোথায় যাবেন? ফাদার আব্রাহামের কাছে লিখেছিলাম, আপাতত তার কাছে গিয়েই উঠব। আর চাকরি, সে তো একটা মস্ত ভাবনাই। আমি বলছি আপনি যাবেন না। এদের সঙ্গে যুদ্ধ করে আমি হেরে গেছি।
আমার ভয় হচ্ছে আমার মেয়ের জীবনেও না এরা শেষে আমার জীবনটাকেই ঘনিয়ে আনে। মেয়েকে বিনষ্ট না করে সেই ভণ্ডটার সঙ্গে না থেকে যে শক্তি যে সাহসের পরিচয় আপনি দিয়েছেন, তারপরে এই ভয় আপনাকে মানায় না। অম্বুকে ওরা একদিন যাকে বলে হরণ করা তাই করতে পারে বলে আমার ধারণা। আমি পাগল হয়ে যাব। আমাকে পালাতেই হবে ডক্টর চ্যাটার্জি। কোথায় পালাবেন? পালিয়ে পালিয়ে কত দূরে যাবেন? সর্বত্রই দেবকান্তদের দল তাড়া করবে আপনাকে। তাহলে আমি কি করব? মহিলার ভয়ার্ত ব্যাকুল দৃষ্টির দিকে তাকিয়ে আমার ভীষণ কষ্ট হলো। তাকে রক্ষা করা আমি কর্তব্য বলে মনে করলাম, মনুষ্যত্ব হিসাবে গণ্য করলাম। সম্পূর্ণ আত্মপ্রত্যয়ের সঙ্গে বললাম, আপনার নিরাপত্তার কোনো ব্যবস্থা না করে আমি দার্জিলিং ছাড়ব না। আপনি নিশ্চিন্ত থাকুন, আমি গিয়েই আমার দারোয়ান মন বাহাদুরকে পাঠিয়ে দিচ্ছি। সে এখানে দিনরাত পাহারা দেবে। আপনি বা আপনার মেয়ে যখন যেখানে যাবেন ওকে সঙ্গে নেবেন। তারপর আমি দেখছি কি করা যায়। বাড়ি ফিরতে বেশ বেলা হয়ে গিয়েছিল। দেখলাম আগুনের মতো মুখ নিয়ে লটি দত্ত বসে আছে বসবার ঘরে। দুদিনের জন্য কালিম্পং গিয়েছিল, ফেরার কথা ছিল আজ সকালে। আমার অনুপস্থিতিতে ক্ষিপ্ত হয়ে রাক্ত মুখে ঝেঁকে উঠে বলল, তুমি কি জানতে না আমি 10টা থেকে 12টার মধ্যে এসে পৌঁছব? অম্লান বদনে বললাম, নিশ্চয়ই জানতাম। তুমি কি জানতে না ফিরে এসে আমরা একসঙ্গে খাবো কথা ছিল? হ্যাঁ, তাও জানতাম। তাহলে? তাহলে কি? তাহলে তুমি কোথায় ছিলে এতক্ষণ? গলা চড়ে উঠল। ওর এই স্ত্রী সুলভ অধিকারগত ভাব আমার একটু ভালো লাগলো না। জোকের মতো আঁকড়ে থাকাটাও অনেক সময়ই বিরক্তি উৎপাদন করে, কিন্তু আজ অস্বচ্ছ বোধ হলো। বললাম, তোমার কি ধারণা তোমাকে এন্টারটেইন করা ছাড়া আমার আর কোনো কাজ থাকতে পারে না? আমি জানি তুমি আজকাল কোথায় গিয়ে মাথা মুড়ো। মাথা মুড়ো মানে? ওই শয়তানির ঘরে গিয়েছিলে? ঠোঁটে দাঁতে রং মাখা লেখাপড়া জানা সমাজের উঁচু তলার একজন ভদ্র মহিলার মুখে এই শব্দ শুনে আমি বজ্রাহত হলাম। লটি দত্তকে আমি এর চেয়ে অনেক মার্জিত বলেই ভেবেছিলাম। আমার কাছাকাছি অথবা 2-4 বছরের বড় এই মহিলার বক্তৃতা আমার কাছে মাঝে মাঝেই বেশ রিফ্রেশিং মনে হতো। আঁকড়ে থাকাটাকে আমি ওর গভীর প্রেম বলেই ধরে নিয়ে অনুকম্পা করতাম। দাঁতে কাকড় পড়ার মতো শিউরে উঠে আমার নিচু গলা উচ্চ গ্রামে পৌঁছে গিয়ে বলে উঠল, শাট আপ। ততোধিক উঁচু গলায় লটি বলল, ইউ শাট আপ। এতদিন আমাকে ভুলিয়ে ভালিয়ে আশা দিয়ে এখন সমূর্তি ধরছ না? তোমার চরিত্র এখানে কে না জানে। তুমি অনেক মেয়ের সর্বনাশ করেছ, একসঙ্গে অনেককে আশা দিয়ে ঝুলিয়ে রেখেছ। ভেবেছ ডুবে ডুবে জল খেলে একাদশীর বাপও তা জানতে পারবে না। ধর্মের কল বাতাসে নড়ে। সবাই এসেছিল, সব বলে গেছে আমাকে। তারা আবার আসবে এখুনি। তুমি যে দিনে রাত্রে ওখানে গিয়ে পড়ে থাকছ তার বিহিত তারাও করবেন, আমিও করব। আমি সাধারণত শান্ত স্বভাবের মানুষ, কম্প্রোমাইজিং। ঝগড়াঝাটি বিরোধ বিতর্ক সবসময় এড়িয়ে চলে, কিন্তু এই মুহূর্তে অপরিমিত রাগে কেঁপে উঠলাম। কথা বলতে পারছিলাম না। তখন কলিং বেল টিপে সুধাকান্ত গোসাই এসে ঘরে ঢুকলেন। বাঙালি সমাজে যার সবচেয়ে বেশি প্রতিপত্তি, বড় আসন এবং যিনি এক বাক্যে সম্মানিত একচ্ছত্র সমাজপতি। মন্দের ভালো এর কোনো মেয়ে নেই, তাই আমার সঙ্গে তেমন দেখাশুনো হয় না। অতি সংকটের সম্মুখীন হলেই এর ডাক পড়ে।
তাৎক্ষণিক মিটিং বসে। তিনি হাত তুলে যেদিকে ভোট পাওয়ার দেন, সকলেই নির্বিচারে তা মেনে নেয়। এইটুকু সময়ের মধ্যে ব্যাপার যে অনেক দূর গড়িয়েছে তা বোঝা গেল এই লাল টুকটুকে বৃদ্ধকে দেখে। আসুন 1 মিনিট, এই বলে আমি বাইরে এলাম। মন বাহাদুর সেলাম করে উঠে দাঁড়ালো। আমি দ্রুত স্বরে বললাম, শোনো, এক্ষুনি তুমি কাকঝোড়ায় অমুক বাড়িতে চলে যাও। সেখানে এই মাইজি আছেন আর তার লেড়কি আছে, পাহারা দেবে তাদের, কেউ যেন ত্রিসীমানায় না ঢুকতে পারে। জি হ্যাঁ বলে চলে গেল মন বাহাদুর। আমি ঘরে এলাম, বললাম, কি ব্যাপার এই অসময়ে আপনি? এই এলাম একটু খবরাখবর করতে, অনেক দিন দেখা হয় না। খানিক আগেও এসেছিলাম। আমার সঙ্গে করুণানিধন, দেবকান্ত, বিজন সেন এরাও এসেছিলেন। এখানকার কয়েকটি যুবকও এসেছিল, তাদের নাকি কী সব কথা আছে বলবার। আর বলো কেন, যা চলেছে কালে কালে, এখন গেলেই রক্ষে। হঠাৎ লটি গৃহস্বামিনীর মতো উঠে দাঁড়িয়ে বিনীত স্বরে বলল, আজ খুব ঠান্ডা পড়েছে, দুবার কষ্ট করে এলেন, একটু চা বা কফি? একেবারে স্বনির্বন্ধ হয়ে বললেন, না মা লক্ষ্মী না, এখনই দেবকান্তরাও আসবে, বরং তাদের দিও। হ্যাঁ, যা বলছিলাম, কালে কালে কোথায় চলেছে সমাজ, অনাচার অনাচার, অনাচারে ভরে গেল সংসার। আমি চুপ করে রইলাম। লটির বধূ সুলভ অভিনয় দেখে আমার গা জ্বলে যাচ্ছিল। কে জানে এদের এই মেয়ে কি বুঝিয়েছে, হয়তো বলেই বসেছে ও আমার ভাবী স্ত্রী। লজ্জা সম্ভ্রম বলে তো কোনো জিনিস আছে বলে মনে হচ্ছে না। সুধাকান্ত গোসাই গলায় কার ঝোলানো বুক পকেটে রাখা ঘড়িটি বার করে চোখ বুলোতে বুলোতে বললেন, বাবাজির খাওয়া দাওয়া হয়েছে? বললাম, না। লটি আবার অধিকারিণীর মতো বলল, কখন হবে? এই তো এলো সেখান থেকে, তাই নিয়েই আমি ঝগড়া করছিলাম। তা তো করতেই পারো মা, তা তো করতেই পারো। 2 দিন বাদে তোমাকে যখন সব ভার নিতে হবে তখন তুমি ছাড়া আর কে সামলাবে? আমি ভুরু কুঁচকে বললাম, 2 দিন বাদে উনি আমার ভার নেবেন, এটা কি রকম কথা হলো? সুধাকান্ত গোসাই 2 হাতের আঙুল ঢোকাতে ঢোকাতে ঠাকুরদা সুলভ রসিকতার ভঙ্গিতে বললেন, বুঝবে বুঝবে, সবই বুঝবে। এত বড় খবরটা লুকিয়ে রেখেছ কেন? ভেবেছ মিষ্টান্ন বিতরণ না করেই পার পাবে? আমি স্তম্ভিতই বা কেন? আমি তো লটি দত্ত বিষয়ে এই ধরনেরই একটা অনুমান করছিলাম। প্রতিবাদ করে বললাম, আমার কোনো খবর নেই, থাকলে আমি সারা দার্জিলিং শহরকে নিমন্ত্রণ করতাম। লটি গা মুচড়ে লজ্জিত হাসির ভঙ্গিতে কি একটা বলতে যাচ্ছিল, আবার কলিং বেল বাজল। দেবকান্তবাবু আর করুণানিধন বাবু ঢুকলেন। এই যে অনিমেষ, ফিরেছ দেখছি। উদ্ধত হয়ে বললাম, ফিরেছি, কিন্তু এখনো স্নান খাওয়া করিনি। হঠাৎ আপনারা সবাই মিলে এই অসময়ে কি ব্যাপার বলুন তো? এই জবাবে দেবকান্তবাবুর চোখে রাগ ঘনালো। জলদ গম্ভীর স্বরে বললেন, ব্যাপার অনেক, আশা করি তুমি তা অনুমান করতে পেরেছ বলেই বিরক্ত বোধ করছো। ঠিক ধরেছেন, আপনাদের বক্তব্য তো আমি সব শুনেছি, আর কি বলবার আছে? দেখো, বলবার আমাদের অনেক কিছু আছে। আমরা তোমাকে খুব সচ্চরিত্র ছেলে বলেই জানি। আমিও তাই জানি। ও, তার আগে আর একটা বলে নি, তুমি যে এর সঙ্গে শীঘ্রই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছ, আমাকে তো বলনি, বরং আমাকে এবং আমার মেয়েকে তুমি আর তোমার দিদিমা অন্যরকম কিছু বুঝতেই সাহায্য করেছ।
আমি উত্তেজিতভাবে বললাম, অনেকগুলো প্রশ্ন আপনি একসঙ্গে করেছেন। আপনার প্রথম প্রশ্নের জবাব, ইনি কলকাতার একজন বিখ্যাত ব্যারিস্টারের স্ত্রী, আমার সঙ্গে দার্জিলিং বেড়াতে এসেছেন। তার সঙ্গে বিবাহের কোনো সম্পর্ক নেই। আর আপনাকে এবং আপনার মেয়েকে অন্তত আমি এমন কিছু বোঝবার তিলমাত্র অবকাশ দিইনি যাতে এই অভিযোগ আমাকে করতে পারেন। আমি রীতিমতো অসম্মানিত বোধ করছি। আমরা করছি না? আমরাও করছি। করুণানিধন বাবুর গলা কর্কশ শোনালো। একটা নষ্ট স্ত্রীলোক নিয়ে তুমি যা আরম্ভ করেছ, আমাদের সব বাঙালির মাথা হেঁট হয়ে যাচ্ছে। একজন নিরপরাধ স্ত্রীলোকদের বিরুদ্ধে আপনারা যা আরম্ভ করছেন, তাতে আমি নিজে বাঙালি বলে আমারও মাথা হেঁট হয়ে যাচ্ছে। কি বললে? এবার গোসাই লাঠি ঠুকলেন। তোমার মাথা হেঁট হয়ে যাচ্ছে? ভেবো না বিলেতে থেকেছ বলে মহাসাহেব হয়ে গেছো। দেশের দশের জাতের কোনো মর্যাদাকেই তুমি গ্রাহ্য করবে না। আপনারা কেউ দেশ দশ বা জাতের মধ্যে পড়েন বলে আমি মনে করি না। আপনারা আপনাদের নিজস্ব জগতেই হিংসা, দেশ আর বিদ্বেষের কুণ্ডলী পাকে ফোঁস করছেন। না, ওটা আমি হতে দেব না। তোমার স্পর্ধার কোনো সীমা নেই অনিমেষ। 2 টাকার গরমে ধরাকে তুমি সরা জ্ঞান করছো। তোমার আধুনিকতা তুমি তোমার বিলেতে গিয়ে দেখিও, এখানে চলবে না। আর এই যে তুমি একজন বিবাহিতা মহিলাকে ফুসলে বার করে নিয়ে এসেছ। কি বললেন? নিশ্চয়ই, চেঁচিয়ে উঠল লটি। তোমার সঙ্গে আমার অন্যরকম আন্ডারস্ট্যান্ডিং ছিল, এখন একটা খারাপ স্ত্রীলোকের পাল্লায় পড়ে। লটি দত্ত, তোমাকে আমি সাবধান করে দিচ্ছি, যাকে তুমি চেনো না জানো না তার বিষয়ে কোনো অসম্মানজনক কথা আমার সামনে উচ্চারণ করবে না। আপনাদেরও বলছি, আমি করজোড়ে অনুরোধ করছি, এই অধর্মাচরণ থেকে আপনারা বিরত হন। ধর্ম অধর্মের তুমি কি জানো হে? লম্বা লম্বা কথা। চোখের উপরই তো দেখতে পাচ্ছি ডাইনির মন্ত্র কাকে বলে। স্ত্রীলোকটা তো তোমাকে তুক করেছে, তোমার মতো খদ্দেরকেই যখন বাগাতে পেরেছে, এখন তো মা মেয়ে ব্যবসা পেতে সারা দার্জিলিং শহর জ্বালাবে। এদের পুড়িয়ে মারা উচিত। এতদিন দয়া করেছি, এবার আর নয়। চলো হে, ওঠো, আমরা যা করবার করব। গোসাই উঠে দাঁড়ালেন। আমি বললাম, হ্যাঁ, তাই করবেন। জানবেন, আপনাদের প্রত্যেকের বিরুদ্ধে আমি একা আছি। দাঁতে দাঁত পিষতে বললেন, তাহলে তোমাকেও আমরা দেখে নেব। চেষ্টা করুন। সবাই চলে গেলে লটির সঙ্গে আমার আর এক প্রস্থ অশ্রাব্য কুশ্রাব্য বাক্যের বিনিময় হলো। আমি বলতে বাধ্য হলুম, প্রস্টিটিউট যদি কাউকে বলতেই হয় তবে তাকেই তা বলা উচিত। আরও বললুম, সে যেন অবিলম্বে আমার বাড়ি ছেড়ে চলে যায়। এই বলে বেরিয়ে গেলুম। হাঁটতে হাঁটতে চলে গেলুম ঘুমের দিকে। বাতাসিয়া লুপের কাছে এসে দেখলুম দেশলাই বাক্সের মতো ছোট্ট ট্রেন ছোটদের ট্রেনের মতোই ঝিকঝিক করে সরীসৃপের গতিতে উঠছে উপরের দিকে। লাফিয়ে সেই ট্রেন ধরে সোজা কার্সিয়াংয়ে আমার এক বন্ধুও বেড়াতে এসেছিল কয়েকদিনের জন্য। 1-2 দিনের ব্যবধানেই আমরা রওনা হয়েছিলাম কলকাতা থেকে। তার বাড়িতে এসে তাদের অবাকও করে দিলাম, খুশিও করলাম। আমার নিজেরও মন শান্ত হলো। তারা আমাকে কিছুতেই ফিরতে দিতে চাইছিল না সেই রাত্রে। আমি আমার দিদিমার কথা ভেবে একটু ইতস্তত করছিলাম। না ফিরলে নিশ্চয়ই তারে ভীষণ চিন্তা হবে। শুনে বন্ধুর স্ত্রী বললেন, ফোন করে দিন না। সেটাই সমীচীন মনে হলো এবং ফোন করতেই দিদিমা ক্রন্দন বিজড়িত গলায় জানালেন,
সন্ধ্যাবেলা জনা কয়েক ছেলে এসে নাকি ভীষণভাবে শাসিয়ে গেছে আমাকে। লটি দত্ত বিকেলেই বেরিয়ে গেছে তার গাড়ি নিয়ে, এখনো ফেরেনি। মন বাহাদুরকেও ডেকে ডেকে পাওয়া যাচ্ছে না। যখন ফোন করেছিলাম রাত তখন প্রায় 9টা। আমি দার্জিলিংয়ে নিজের গাড়িতে আসিনি, লটি দত্তর গাড়িতেই এসেছিলাম। কিন্তু বন্ধু এসেছিল তার গাড়ি করে। আমি তাকে এক রাত্রির জন্য আমাকে গাড়িটা ধার দিতে বললুম। শুধু গাড়িটা নয়, তার পিস্তলটাও ধার চাইলাম। তার স্বামী স্ত্রী অবাক হয়ে বলল, কি ব্যাপার, হঠাৎ পিস্তল নিয়ে গাড়ি নিয়ে? দয়া করে দাও, প্রশ্ন করো না। কাল সকাল 10টার মধ্যেই সব ফেরত পাবে। বন্ধু বলল, ফেরতের জন্য নয়, তোমার মতো ঠান্ডা মাথার মানুষ হঠাৎ এই পাহাড়ি শহরের রাত 10টায় এমন অগ্নিমূর্তি হয়ে উঠল কেন? সব কাল এসে বলবো। আসলে দিদিমার কাছে আমাকে শাসাতে এসেছিল জেনে আমার যত না রাগ হয়েছিল, ওই মহিলার জন্যে চিন্তা হয়েছিল তার চেয়ে বেশি। গুন্ডা লেলিয়ে আমাকে ভয় দেখাতেই যাদের সাহসে কুলোয়, গুন্ডা লেলিয়ে মহিলার মেয়েটিকে সত্যি ছিনিয়ে নিয়ে যেতে বাধা কোথায় তাদের? শেষে কি উপকার করতে গিয়ে আমি তার সর্বনাশের কারণ হব? হঠাৎ আমার বন্ধুর স্ত্রী বললেন, আচ্ছা, আপনাদের বাড়িতে কি লটি দত্ত বলে কোনো মহিলা এসে উঠেছেন? অবাক হয়ে পড়লাম। কেন বলুন তো? ওর স্বামী অনেক দিন আমার বাবার জুনিয়র ছিলেন, সেই থেকেই চিনি। কিন্তু মহিলার সঙ্গে মাত্রই সপ্তাহ 2 আগে আলাপ হলো। কোথায়? লাইট হাউসে। আমি আমার দাদা বৌদির সঙ্গে গিয়েছিলাম, ওরা দুজনও গিয়েছিলেন। ইন্টারভেলে দেখা। কথা প্রসঙ্গে আমরা কার্সিয়াং আসছি শুনে বললেন, আমিও দার্জিলিং যাচ্ছি, বেগম ভিলা জানেন, সেখানে উঠব। আমার তখন খেয়াল হয়নি, পরে মনে হলো ওটা তো আপনার বাড়ি। আমি তাকিয়ে থেকে বললাম, খুব আশ্চর্য, লটি দত্ত কিন্তু আমাকে বলেছেন স্বামীর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তিনি আলাদা ফ্ল্যাট নিয়ে থাকেন এবং ডিভোর্সের চেষ্টা করছেন। লায়ার। যাকে, তোমার গাড়িটা আর পিস্তলটা আমাকে দাও অতীন। অতীন বলল, চলো। আমিও যাচ্ছি সঙ্গে। না না, তোমার যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। নিশ্চয়ই ওঠে, নিশ্চয়ই এমন কিছু ঘটেছে যাতে তোমার মতো মানুষও এত ক্ষিপ্ত হয়ে গাড়ি নিয়ে পিস্তল নিয়ে এই রাত করে। আমি অস্থিরভাবে বললুম, তবে চলো, তাড়াতাড়ি চলো। পথে আস্তে আস্তে সব বললুম তাকে। শুনে অতীন একেবারে হতভম্ব। অল্পক্ষণের মধ্যে পৌঁছে গেলুম দার্জিলিং। স্টেশন ছাড়িয়ে উপরের দিকে আমার বাড়ির উদ্দেশ্যেই যাচ্ছিলাম। বন্ধু বলল, একবার কাকঝোড়াটা হয়ে গেলে হয় না? কে জানে দুর্বৃত্তরা আজই কোনো কুকীর্তি করে বসবে কিনা। ভাববে হয়তো একদিন দেরি করলেও পুলিশ টুলিশ নিয়ে তুমি গণ্ডগোল পাকিয়ে বসবে। হয়তো সেজন্যই সন্ধ্যাবেলা দল বেঁধে আটকাতে গিয়েছিল, যাকে বলে ঘেরাও। জানে তো তুমিও কম ক্ষমতাশালী নও এবং নিরস্ত্রও নয়। আর লটি দত্ত বিষয়ে যা বললে, সে তো এক ভীষণ স্ত্রীলোক। সেই গিয়ে হয়তো খবর দিয়েছে তুমি দুপুরেই কোথায় বেরিয়ে গিয়েছ, তখনও ফেরোনি। ভেবে নিতেই পরে খবরাখবর করে নিশ্চয়ই তুমি কোনো বন্দোবস্ত করছো ওদের নিরাপত্তার জন্য। ঠিক ঠিক বলেছ। গাড়ি ঘুরল আবার। যথাস্থানে গাড়ি থামিয়ে চাবি দিয়ে এক সিঁড়ি নেমেই বাড়ির দরজায় গিয়ে পৌঁছলুম। বোধহয় কৃষ্ণপক্ষ। গাঢ় অন্ধকারে কাছের মানুষও দেখা যাচ্ছিল না। একটা জনপ্রাণী নেই কোথাও। সব কেমন যেন থমথম করছে, আর সেই সঙ্গে তীব্র কেরোসিনের গন্ধ। আটকে উঠে দেখলাম দপ করে এক ঝলক আগুন প্রজ্বলিত হয়ে চারদিক আলোকিত করে দিল।
সঙ্গে সঙ্গে দুপদাপ অনেকগুলো পায়ের শব্দ, অর্থাৎ আগুনটা লাগিয়েই পালাচ্ছে। সর্বনাশ! আমি এক লাফে বারান্দায় উঠে গিয়ে চিৎকার করে ডাকতে লাগলাম, আগুন, আগুন, শিগগির বেরিয়ে আসুন, দরজা খুলে। আমি অনিমেষ বলছি। কাঠের বাংলো শাঁ শাঁ করে ধরে উঠেছে ততক্ষণে। একটা জানলা খুলে মুখ বার করলেন অরুন্ধতী দেবী। আমাকে দেখলেন, দ্রুত হাতে দরজা খুলে মেয়ে নিয়ে বেরিয়ে এলেন। অন্ধকারে অতীন একটা গুলি ছুড়ল। বলল, দলটা ছুটে আসছিল, আবার আমাদের আক্রমণ করতে গুলির শব্দে এগুতে সাহস পেল না। শিগগির গাড়িতে ওঠো গিয়ে। গাড়িতে উঠে আমার মন বাহাদুরের কথা খেয়াল হলো। নেমে যাচ্ছিলাম। অতীন গাড়িতে স্টার্ট দিতে দিতে বলল, আবার কোথায় যাচ্ছ? এই জায়গা এখন একটুও নিরাপদ নয়, তোমাকে ওরা খুন করে ফেলবে। আমি ব্যাকুলভাবে বললাম, কিন্তু মন বাহাদুর? আমি তো তাকে এখানেই পাহারা দিতে পাঠিয়ে দিয়েছিলাম, সে কোথায় গেল? নিশ্চয়ই ঘরের মধ্যে কোথাও ঘুমিয়ে পড়েছে। না, এতক্ষণে পাথর হয়ে থাকা অরুন্ধতী দেবীর গলার আওয়াজ শোনা গেল। লোকেরা বলা বলি করছিল, বেগম ভিলায় গুন্ডারা মারপিট করছে। আমি তাকে তখনই চলে যেতে বললাম। অতি দ্রুত গাড়ি চালিয়ে পৌঁছনো গেল বাড়ি। অতীন কোনো কথা শুনল না, কিছুতেই থাকলো না। বলল, যা অবস্থা দেখছি এসব জায়গায় সারা রাত রেবাকে, ওর স্ত্রী, একলা রাখতে ভরসা হচ্ছে না। কথাটা অসঙ্গত নয়, আমারও তো রীতিমতো ভয় ঢুকে গেছে। হতো এবার জোর না করে তাকে বিদায় দিয়ে অরুন্ধতী দেবী আর তার মেয়েকে নিয়ে বাড়িতে ঢুকলাম। দিদিমার পুরনো আয়া কাঞ্চি দরজা খুলে দিল, প্রয়োজন মতো সমস্ত বন্দোবস্তও করে দিল। দিদিমা নিশ্চিন্ত হয়ে ঘুমোতে গেলেন। অম্বালিকাও তাদের জন্য নির্দিষ্ট শয়নকক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েছিল। আমি অরুন্ধতী দেবীকে বললাম, আপনিও শুয়ে পড়ুন, কিছু ভয় নেই, আমি আছি। চুপ করে থেকে অরুন্ধতী দেবী বললেন, সেটাই ভয়। আমি তো কাল সকাল 9টার সময়েই চলে যাবার টিকিট কেটেছি, কিন্তু আপনাকে এই বিপদের মধ্যে কেমন করে ফেলে রেখে যাব? সমস্ত অনর্থের মূল তো আমি। হেসে বললাম, তাহলে যাবেন না? অতি দুঃখে তিনিও হাসলেন। বাড়িঘর পুড়ে এতক্ষণে নিশ্চয়ই ভস্মরূপে ভস্মস্তূপে পরিণত হয়েছে। বেরিয়ে এসেছি এক কাপড়ে, শুধু এই ব্যাগটা আর ব্যাগের মধ্যে মাইনের টাকাটা। কোথায় থাকবো? এ বাড়িতেই থাকবেন। এত কিছুর পরেও সব মূল্যবান বস্তুই বহু মূল্যে পেতে হয়। আমি যদি সর্বসমক্ষে অম্বালিকার পিতৃত্ব গ্রহণ করি, আপনার আপত্তি আছে কি? দয়া নয়, করুণা নয়, বীরত্ব দেখানো নয়, বিশুদ্ধ স্নেহ। আপনার কন্যাকে আমি কন্যারূপে পেলে কৃতার্থ হব। একথা শুনে মহিলা অপলকে আমার দিকে তাকিয়ে রইলেন। তার চোখে চোখ রেখে আমার হৃদয় কম্পিত হলো। আমি আবার বললাম, দয়া নয়, করুণা নয়, বীরত্ব দেখানো নয়, বিশুদ্ধ প্রেম। কন্যার মাতাকেও আমি বিবাহিতা স্ত্রী রূপে পেলে জীবন ধন্য মনে করব। অরুন্ধতী 2 হাতে মুখ ঢাকলেন। আঙুলের ফাঁক দিয়ে তার 2 চোখের জল গাল ভাসিয়ে গলা ভাসিয়ে বুকের কাপড়ে মিশল। আমি আমার এতকালের সঞ্চিত সমস্ত আশা আকাঙ্ক্ষা, আনন্দ, স্বপ্ন এবং ভালোবাসার সার্থকতা নিয়ে সেদিকে তাকিয়ে মথিত হতে লাগলাম। কোনো নারীর কাছ থেকে এই অনুভূতি আমি এতদিন ধরে খুঁজে বেড়াচ্ছিলাম। বন্ধুরা, এখানেই গল্পটি শেষ হলো।
যারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামীকাল ঠিক বিকেল 5টায়। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।